This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের TV9 স্পেশাল। আপনাদের সঙ্গে আমি মজিরা। রাজ্যে বর্ষা এসে গেছে। হ্যাঁ, শহর কলকাতায় এখনো সেভাবে বৃষ্টির দেখা পাওয়া না গেলেও উত্তরবঙ্গের হাল আমরা সকলেই জানি। একেবারে নাকাল অবস্থা। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে, সেটা আজ না হোক কাল। কিন্তু বর্ষার মেঘের সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় বঙ্গবাসীর জন্য আশঙ্কার কালো মেঘ হয়ে উপস্থিত হয়। সেটা টের পেয়েছেন? ডেঙ্গির কথা বলছি। রাজ্যের দরজায় শুধু কড়া নাড়া নয়, বাড়ি বাড়ি হানাও দিতে শুরু করে দিয়েছে এবারে ডেঙ্গি। কোথায় কি অবস্থা, কিভাবে সামাল দেওয়া যাবে পরিস্থিতি, এমন অনেকগুলো প্রশ্ন রয়েছে আমার আপনার মনে। সেই সব প্রশ্ন, পরিসংখ্যান, পরিস্থিতি নিয়েই শুরু করছি আজকের TV9 স্পেশাল ডেঙ্গির ফাঁদ। মশাবাহিত রোগ ডেঙ্গি, এটা আমরা সবাই জানি। কিন্তু এটা জানেন বছরে গোটা বিশ্বে কত মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হন? সংখ্যাটা শুনলে চমকে যাবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে যে বর্তমানে প্রতি বছর 10 থেকে 40 কোটি মানুষ এই ডেঙ্গিতে আক্রান্ত হন এবং লক্ষ লক্ষ মানুষ এতে প্রাণ হারান, যার একটা অংশ আমাদের দেশ, এমনকি আমাদের রাজ্যেও। তথ্য বলছে যে জুলাই থেকে নভেম্বর এই সময়টায় আমাদের দেশ এবং রাজ্যে ডেঙ্গির প্রাদুর্ভাব বাড়ে। কারণ বর্ষা, জমা জলে বংশ বিস্তার করে ডেঙ্গি ভাইরাসের বাহক এডিস ইজিপ্টাইন মশা। তাই এই সময়টায় গত কয়েক বছর ধরে ত্রাহি ত্রাহি রব উঠছে এই রাজ্যে, এমনকি এই দেশেও। মানুষের যতক্ষণ না সচেতনতা হবে, জবাদের যতক্ষণ না ডাব খেয়ে ডাবের খোলটাকে ভাঙবে, ভাঁড় খেয়ে ভাঁড়টাকে ভাঙবে, দইয়ের হাঁড়ি খেয়ে সেটাকে ভেঙে ফেলে দেবে, টায়ার রাস্তায় রেখে দেবে না, ততক্ষণ ডেঙ্গু আটকানো যায় না। এটা অনুরোধ যে সবাই মিলে আসুন, আমরা একসাথে এটার বিরুদ্ধে লড়াই করি। যখন সব মানুষ সচেতন হয়ে যাবে, তাহলে কিন্তু ডেঙ্গু আমরা লড়াইটা জিতে যাব। কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফেরহাদ হাকিমের বক্তব্য আপনাদের শোনালাম। তিনি সাধারণ মানুষের ওপর দায় ঠেলে দিচ্ছেন, কিন্তু একটা কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে শুধু সরকারের ওপর দায়িত্ব ছাড়লে সত্যি হবে না। রোগ আটকাতে নিজেদের দায়িত্ব নিজেদের নিতেই হবে। তার সঙ্গে প্রশাসনকেও বাধ্য করতে হবে যাতে অ্যাকশন হয়। কেন নিজেদের দায় সব থেকে বেশি জানেন? তার কারণ এডিস মশার লার্ভা নষ্ট করা এবং তা জন্মাতে না দেওয়াই একমাত্র ডেঙ্গি আটকানোর উপায়। আমরা সকলে এটা জানি ঠিকই, কিন্তু কতজন এটা মনে রাখি বা করে থাকি বলুন তো? আমাদের বাড়িতে ঢুকে প্রশাসন মশা মারতে পারবে না, কখনো হয় না। নিজের বাড়ির দায়টা নিজেকেই নিতে হবে। সেই জন্যই বারবার বলা হয় সচেতনতার কথা। প্রশাসনকে দায়িত্ব নিতে হবে বাড়ির বাইরের। এই দুই হাত এক হলে তাহলেই সম্ভব পরিসংখ্যানটা কমানো। সেটা আরও বাড়তে থাকবে যদি এই দুই হাত না মেলে। আপনি প্রশ্ন করতেই পারেন, কেন নিজেদের কথা বলছি, কেন প্রশাসনকে দ্বিতীয় ধাপে রাখা হচ্ছে? এরও যথেষ্ট কারণ রয়েছে। গত কয়েক বছর আগে শহর কলকাতা বা রাজ্যের একাধিক পুরসভা এলাকায় ফগিং গান ব্যবহারের ছবি দেখেছিলাম আমরা, যাকে মজা করে সবাই বলতেন মশা মারতে কামান দাগা। এখন এ ধরনের ফগিং গান ব্যবহার অনেক কমে গেছে। কেন জানেন? কারণ এতে খুব একটা লাভ হচ্ছে না। কেন? এই নিয়ে একটা রিসার্চ রিপোর্ট তৈরি করেছিলেন কলকাতা পুরসভার মুখ্য পতঙ্গবিদ দেবাশিস বিশ্বাস। তার মতে ফগিং এর বদলে মশা জন্মানোর উৎস বন্ধ করাটাই ডেঙ্গি আটকানোর একমাত্র পথ। যে ফগিং যখন করছি, আমি ফগিং কোথায় করছি? ইচ্ছে হলো 10টার সময় গিয়ে ফগিং করে এলাম। কোথায় গেলাম? ইডিস মশাকে মারবার জন্যে। আমরা যা দিয়ে ইডিস মশাকে তাড়া বা মারার চেষ্টা করি, আসলে সেটা একটা রিপেলেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ মশাটাকে তাড়িয়ে দেয়। ফগিং করার ফলে ডেঙ্গু ডাবল হয়ে গেছে, বেড়ে গেছে। অতএব এই যে বিজ্ঞানী মহলের এই বিষয়গুলো, এটা কিন্তু সব জায়গায় বলা হচ্ছে। মশা দমনের, বিশেষ করে ডেঙ্গু দমনের মূল কথা, ডেঙ্গুর মশাকে প্রথম খোঁজো,
তারপর তাকে চিহ্নিত করো, তারপর প্রয়োজন ভিত্তিক কৌশলে তাকে নিধন করো। শুনলেন তো, আমরা অনেকেই মনে করি যে ফগিং করলেই বোধহয় এডিস মশা মেরে দেওয়া সম্ভব, তা কিন্তু নয়। চ্যালেঞ্জ এখানেই, মশার জন্মানো আটকানো, তা না হলে ডেঙ্গিকে বাগে আনা কোনোভাবেই যাবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব জুড়েই অপরিকল্পিত নগরায়ন বাড়তে শুরু করে, নগর তৈরি হচ্ছে, অথচ তার নিকাশি, জঞ্জাল সাফাইয়ের মতো বিষয়গুলোতে অবহেলা হচ্ছে, এবং সেটা দিনের পর দিন হয়ে চলেছে। আপনার আশপাশটা দেখুন, যত মানুষের বাস, সেই তুলনায় ড্রেনেজ সিস্টেম রয়েছে। উত্তরে সকলেই কিন্তু বলবেন না। শহরগুলিতে এমন অনেক জায়গা আছে যেখানে রাস্তার ধারেই জঞ্জাল ফেলা হচ্ছে, কিন্তু আমরা রোজই দেখছি যা হয়ে উঠছে মশার আঁতুড়ঘর। পাশাপাশি পুরসভাগুলোর মধ্যে, সব বিভাগের মধ্যে সমন্বয় নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে বছরের পর বছর। অনেক বড় বড় কাজের মধ্যে জনস্বাস্থ্যের বিষয়টি একদমই হারিয়ে যায়, কিন্তু ডেঙ্গি নিয়ন্ত্রণে এই জনস্বাস্থ্য বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ। যেমন আমি যেখানে দাঁড়িয়েছি তার ঠিক পাশে রয়েছে একটি বাড়ি, যে বাড়িটি আমার ক্যামেরা পার্সন গৌরব ছবি তুলে ধরছে। সেই বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বাড়ির মালিক চাবি দিয়ে চলে গিয়েছেন, স্বাভাবিকভাবে বাড়ির মধ্যে কেউ প্রবেশ করতে পারেন না, যে কারণে ভেতরে জমছে জল, জমছে আবর্জনা, আর তাতেই মশার আঁতুড়ঘর তৈরি হচ্ছে। এই বাড়িতে প্রবেশের ক্ষেত্রে জঞ্জাল ব্যবস্থাপনা বিভাগকে নিতে হয় বিল্ডিংয়ের অনুমতি, আবার বিল্ডিংয়ের অনুমতি না মিললে কেউ প্রবেশ করতে পারবে না। অর্থাৎ কোথাও একটা সমন্বয়ের অভাব দেখা দেয়, যে কারণে কলকাতা শহরে কিন্তু এই ধরনের বাড়ি যেগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সেগুলিতে আবর্জনা জমছে, মশার আঁতুড়ঘর তৈরি হচ্ছে, এবং শহরের বিভিন্ন অংশে ডেঙ্গির আনাগোনা হচ্ছে। মশার উপদ্রবে রীতিমতো নাজেহাল এলাকার বাসিন্দারা। দেখুন দেখুন, এটা যে ছবি দেখালাম আপনাদের, সেটা হচ্ছে প্রশাসনের দিক। কিন্তু এই প্রশাসনের দিক নিয়ে শুধুমাত্র কথা বললে তো হবে না। আমার আপনার যেরকম এই বাড়ির কথা বললাম, সেরকম তো আমার আপনার বাড়ির দিকেও নজর রাখতেই হবে। তার কারণ দায়টা আমাদেরও। তার কারণ ডেঙ্গির কোনো ভ্যাকসিন নেই, কোনো ওষুধ এখনো পর্যন্ত নেই। ডেঙ্গি হলো আর টুক করে একটা ভ্যাকসিন নিয়ে নিলেন, এখনো পর্যন্ত সেই সুযোগ নেই। ডেঙ্গি হলো আর পাড়ার মেডিসিনের দোকানে গিয়ে প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ কিনলেন, সেই সুযোগও এখনো তৈরি হয়নি। ডেঙ্গির চিকিৎসা হয় মূলত উপসর্গ ভিত্তিক, তবে ডেঙ্গির ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে। দ্রুত ট্রায়াল রান শুরু হবে যে কমিউনিটিতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি রয়েছে কিনা, যার ভিত্তিতে এই ডেঙ্গি ভ্যাকসিন দেওয়া যাবে। এছাড়া যে বিষয়টি এখন চিকিৎসকদের উদ্বেগে রেখেছে তা হলো ডেঙ্গির সেরোটাইপ। সাধারণত 4 টাইপের সেরোটাইপ হয় ডেঙ্গি: ডেঙ্গি 1, ডেঙ্গি 2, ডেঙ্গি 3, ডেঙ্গি 4। চিকিৎসা বিজ্ঞান বলছে একটা বছর ডেঙ্গি 2 হলে পরের বছর ডেঙ্গি 2 এর আধিক্য না থাকারই কথা, কিন্তু কোভিডের পর থেকে আমাদের রাজ্যে টানা ডেঙ্গি 3 এর প্রকোপ দেখা যাচ্ছে। আর এখানেই ধন্দে রয়েছেন গবেষকরা, সেই কারণেই সেরোটাইপ সংক্রান্ত গবেষণার কাজও চলছে জোর কদমে। ডেঙ্গি রোখার একমাত্র উপায় কিন্তু ভ্যাকসিন, মানে ডেঙ্গি ভ্যাকসিন ছাড়া ডেঙ্গি রোখা প্রায় অসম্ভব আপনি বলতে পারেন। মানে অন্যান্য রোগের ভ্যাকসিন যেমন আমরা একটা সেফটি এফিকেসি ট্রায়ালে টেস্ট করে দিয়ে দিলেই হয়, তো এই ভ্যাকসিনটার আবার একটা অসুবিধা আছে, যেহেতু ডেঙ্গিটা হচ্ছে আমাদের এন্ডেমিক ডিজিজ, আমাদের মতো দেশে আমাদের সবার দেহেই ডেঙ্গির এগেনস্টে অ্যান্টিবডি আছে, মানে অ্যান্টিবডি মানে হচ্ছে কিছুটা প্রতিরোধ ক্ষমতা আছে। তো ডেঙ্গির এই ভ্যাকসিনটা দিলে সেখানটায় যদি ওই অ্যান্টিবডি বেশি পরিমাণে না থাকে, তাহলে কিন্তু সেই ডেঙ্গির ভ্যাকসিনটা দিলে একটু ক্ষতি হতে পারে। চলতি বছর ডেঙ্গি সংক্রমণ আরও বাড়তে পারে। গবেষকরা অবশ্য সে কথাই বলছেন, কারণ তার বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। আর যারা ইতিমধ্যেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন
তাদের মধ্যে উপসর্গ সংক্রান্ত বেশ কিছু বদল দেখা যাচ্ছে। এটাই ধোঁয়াশা তৈরি করেছে চিকিৎসক গবেষকদের মনে। কলকাতা মেডিকেল কলেজের জেরিয়াট্রিক মেডিসিন বিভাগের প্রধান ডক্টর অরুণাংশ তালুকদারের কথায় ডেঙ্গির স্ট্রেনে কোনো বদল হয়েছে কিনা সেটা দেখাটাও কিন্তু অত্যন্ত জরুরি। একই সুর শোনা গিয়েছে নাইসেডের ডিরেক্টর শান্তা দত্তের কথাতেও। 2014, 15, 16, 17 এই বছরগুলোতে তখন হচ্ছে ডেঙ্গি টাইপ 2টা বেশি হতো। আবার এই কোভিডের পরবর্তী সময়ে 21, 22, 23-এ দেখা গেছে ডেঙ্গি 3টা হচ্ছে। আমরা সেরোটাইপটাকে যত সহজে টাইপিং করি তার মধ্যে নিশ্চয়ই আরও সাব লেভেলে টাইপিং করা দরকার। এই যে সেরোটাইপ 3-র মধ্যে বিভিন্ন অ্যান্টিজেন, তার জন্য মানে এই যে 3টা আমরা বলছি তার জন্য সেট অফ অ্যান্টিজেন হচ্ছে নির্ভর করে আমরা এটাকে বলছি হ্যাঁ এটা সেরোটাইপ 3। এবার এই অ্যান্টিজেনগুলোর মধ্যে কোনো তফাৎ আছে কি না, যেটা আরও সূক্ষ্ম ব্যাপার। মানে যেটা ব্রডলি আমি 3 বলছি, কিন্তু যে অ্যান্টিজেনগুলোকে দেখছি তাতে সেটা আরও সূক্ষ্মভাবে তার মধ্যে কোনো চেঞ্জ আছে কিনা সেই জিনিসটা আমাদের দেখতে হবে। আমরা যখন ছাত্র অবস্থায় বা আমরা যখন অল্প বয়সে ডাক্তার ছিলাম আমরা জানতাম ডেঙ্গি মানেই হচ্ছে খুব জোর জ্বর আসবে এবং গায়ে এত ব্যথা হয় যেন হাড় ভেঙে গেলে যেরকম ব্যথা সেটা, আর কপালের পেছন দিকটা ব্যথা। এটা একদম টিপিক্যাল আদর্শ ডেঙ্গির ফিভারের মতন ছিল। কিন্তু যত দিন যাচ্ছে ডেঙ্গি ভাইরাসের যে বিভিন্ন স্ট্রেন তারাও কিন্তু নিজেদেরকে পাল্টে ফেলছে। এখন সেই রকম অত জোর জ্বর বা গা হাত পা ব্যথাটা কিন্তু সেরকমটা না। সেই তুলনায় এটা একটা অন্যান্য ভাইরাল ফিভার বা অন্য ফিভারের মতনই জ্বর। কিন্তু তার সাথে যেগুলোকে আগে একসময় বলা হতো যে ডেঙ্গির ওয়ার্নিং সাইন, মানে খারাপ লক্ষণ, শকে চলে যাওয়া, পেটে ব্যথা হওয়া, চামড়ার নিচে কালো রক্তের ছোপ আসা, কনভালশন হওয়া, সেইগুলো বা এমনকি হার্ট ফেলিওর, সেই রকম কিছু কিছু সিমটম বা সাইন্স যেগুলো নাকি আমরা রোগের বিভিন্ন কারণে আসতে পারে, সেটা কিন্তু এইবারকার ডেঙ্গির যে প্রথম দিককার যে ডেঙ্গিগুলো পাওয়া যাচ্ছে তাদের মধ্যে কিন্তু সেটা দেখা যাচ্ছে। তাই জন্য আমরা সন্দেহ করছি বা সন্দেহ থেকে আশঙ্কা করছি যে এবারকার ডেঙ্গিতে যে সিরিয়াস ডেঙ্গি হওয়ার প্রবণতা কিন্তু সেই তুলনায় কম্পারেটিভলি বেশি থাকবে। সেইভাবে কিন্তু আমাদেরকে মানে ডেঙ্গিটা মাথায় রেখে যে কোনো জ্বরের চিকিৎসা বা তাকে নির্ণয় করার জন্য পরীক্ষা নিরীক্ষা সেই জায়গাটাতে কিন্তু থাকতে হবে। তাহলে সোজা কথায় বিষয়টা কোথায় দাঁড়ালো? রোগ আছে, ভাইরাস আছে, মশা আছে, কিন্তু নির্দিষ্ট কোনো ওষুধ নেই। এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন নেই। প্রতিবার ডেঙ্গি আসে, তাই সচেতনতাই এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায়। ডেঙ্গির মশার রকম সকম বুঝতে আমরা পৌঁছে গিয়েছিলাম পতঙ্গবিদ দেবাশিস বিশ্বাসের ল্যাবে। গবেষণায় যা যা তথ্য উঠে এলো তাতে আতঙ্কিত না হওয়ার কোনো কারণ নেই। ডেঙ্গির মশাও কিন্তু চুপ করে বসে নেই, প্রতি মুহূর্তে নিজের প্রকৃতি বদলাচ্ছে সে। 26 কোটি বছর আগে পৃথিবীতে মশা এসছে, আর মানুষ যারা নাকি মশামুক্ত দুনিয়ার দুঃস্বপ্ন দেখি তারা এসছে মাত্র 20 লক্ষ বছর আগে। সুতরাং এখানে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স চলছে। মশাকে আমি মারছি, মশা বাঁচতে চাইছে, মশা রণকৌশল বদলাচ্ছে। কলকাতায় একটা সময় কী ছিল, জিওফিলিক, অর্থাৎ গ্রাউন্ডে থাকবে, আমরা ডাউন টু আর্থ বলতাম ইডিসকে। অর্থাৎ একটা বিরাট বড় অট্টালিকা রয়েছে বহুতল, তার গ্রাউন্ড ফ্লোরে জমা জল, সেখানে অন্য মশারা ঢুকেছে। আমরা কি করছি, মানুষকে সচেতন করছি, চৌবাচ্চার জল ফেলুন, অমুক ফেলুন। এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে ইডিস ইজিপ্টাই ফিমেলরা। তারা কি করেছে, না এখানে কম পারবো, আস্তে আস্তে উঠতে 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 ছাদে গিয়ে জন্মাচ্ছে। ছাদে একটা কৌটো যদি থাকে সেখানে ব্রিড করছে। অর্থাৎ অভ্যাস বদল কে করলো? মানুষ। আরেকটি বিষয়, একটা সময় অন্ধকার জায়গাতে ডিম পাড়তে ভালোবাসত, অর্থাৎ ঘরের ভেতরে যে চৌবাচ্চা সেই চৌবাচ্চায় ডিম পাড়তে ভালোবাসত। কিন্তু ইদানিং আলোয় চলে এসছে। অর্থাৎ আগে ছিল ফটোফোবিক, আলোয় একটা ফোবিয়া ছিল, এখন ফটোফিলিক, আলো ভালোবাসে। অর্থাৎ দিন বদলের সঙ্গে সঙ্গে আমরা যেমন বদলে যাচ্ছি, ডেঙ্গির মশাও নিজেদের বদলে নিচ্ছে। বলা ভালো বাঁচার উপায় খুঁজে নিচ্ছে, কিন্তু আমরা বদলাচ্ছি না, নিজেদের বাঁচার উপায় খুঁজেও দেখছি না। আর তার ফলটা কি হচ্ছে আপনাদের দেখাই, একটু বিগ ওয়ালে দেখাই।
প্রতি বছর বিশ্বে 10 থেকে 40 কোটি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হন, প্রথমেই যে কথা বলেছিলাম, এবং 2017 থেকে 2023 গত 7 বছরে এই ডেঙ্গির প্রকোপ ভয়ঙ্করভাবে বেড়েছে। এবং এরপর কি দেখা যাচ্ছে, গত বছর রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল 1,07,000। দক্ষিণবঙ্গের 16 জেলায় আক্রান্ত 73,318 ছিল, এবং পুজোর সময় এই সংক্রমণ সব থেকে বেশি ছিল গত বছর। সংক্রমণের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে ছিল কি আমাদের কলকাতা, এবং চলতি বছর 3রা জুলাই পর্যন্ত রাজ্যে আক্রান্ত 2000-এর বেশি। সব থেকে বেশি আক্রান্ত উত্তর 24 পরগনা। সব বল সরকারের কোর্টে ঠেলে দিলে চলবে না। নিজেদের বাঁচাতে নিজেদের লড়াই করতেই হবে, সঙ্গে প্রশাসনের কাছেও দাবি জানাতে হবে যাতে প্রশাসন জনস্বাস্থ্যের দিকে নজর দেয়। 2 হাত এক না হলে বেজায় মুশকিল। ডেঙ্গি নিয়ে কথা হচ্ছিল, বর্ষা শুরু হয়েছে আর ডেঙ্গিও ঘরে ঘরে হানা দিতে শুরু করেছে। তথ্য বলছে 3রা জুলাই পর্যন্ত এ রাজ্যে ডেঙ্গিতে 2000-এর বেশি ডেঙ্গির কেস নথিভুক্ত হয়েছে রাজ্যে। করবেনটা কি? ভ্যাকসিন নেই, নির্দিষ্ট কোনো ওষুধও নেই। চিকিৎসকরা একটাই কথা বলছেন, প্রথম কাজ সতর্ক থাকা, দ্বিতীয় কাজ কোনো সমস্যা হলে চিকিৎসকের কাছে যাওয়া। ইন্টারনেট দেখে বা নিজের মতো করে ডাক্তারি কিন্তু বড় বিপদ ডেকে আনতে পারে, তাই সাবধান। কলকাতা পুরসভার মতো আমরাও বলছি, মশা যাক, মানুষ থাক। TV9 স্পেশাল আজকের মতো এ পর্যন্তই।